নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশান। আজকের থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন যে আমরা আজকে আলোচনা করব আপকামিং আইপিও অকলা ইন্ডিয়া যে কোম্পানিটি রয়েছে সেটাকে নিয়ে। এই কোম্পানিটি একটি ২৯ বছরের পুরনো কোম্পানি। এই কোম্পানিটা অ্যাকচুয়ালি হচ্ছে নরওয়ে বেসড কোম্পানি, যেটির হচ্ছে প্যারেন্ট গ্রুপ হচ্ছে অর্কলা আসা, যেটা গ্লোবাল কনজিউমার গুডস অ্যান্ড ফুড কংগ্লোমারেট একটা কোম্পানি। এই কোম্পানিটি ভারতবর্ষের এমটিআর ফুডস নামে কোম্পানিটিকে ২০০৭ সালে অ্যাকোয়ার করে। এর পরবর্তীতে ইস্টার্ন ফুডস নামে আরেকটি যে কোম্পানি আছে, যেটাকে আমরা ইস্টার্ন কন্ডিমেন্টস বলে জানি। আরেকটি কোম্পানি আছে রসই ম্যাজিক। এই ৩টে কোম্পানিকে অ্যাকোয়ার করে ভারতে অর্কলা ইন্ডিয়া নাম নিয়ে কিন্তু বিজনেস করছে। অ্যাকচুয়ালি কিন্তু এটা নরওয়ে বেসড কোম্পানি। এখন কিন্তু অনেক বিদেশি কোম্পানি, অন্য দেশের কোম্পানি ভারতবর্ষের শেয়ার মার্কেট লিস্টিং হচ্ছে। যেমন এলজি একটা কোম্পানি, যেটা ভারতবর্ষের বাইরের কোম্পানি কিন্তু ভারতবর্ষের শেয়ার মার্কেটে এলজি ইন্ডিয়া নামে লিস্টেড হলো। সেরকমই এই অর্কলা নরওয়ে বেসড কোম্পানি হলেও লিস্টিং হতে যাচ্ছে কিন্তু ভারতের শেয়ার মার্কেটে। এই যে কোম্পানিটি আছে মেনলি হচ্ছে হলো প্যাকেজড এবং কনভেনিয়েন্স ফুড, মানে অর্থাৎ এফএমসিজি, মানে খাওয়া দাওয়ার যে বিষয়গুলো আছে সেগুলোর সাথে যুক্ত একটি কোম্পানি এফএমসিজি সেক্টরে। এরা কি করে, বিভিন্ন যে স্পাইসেসগুলো আছে, যেমন হচ্ছে সবজি মশলা, গরম মশলা, হলদি, জিরা, এইসব প্রডিউস করে, অর্থাৎ এগুলোর প্যাকেজ করে এরা কিন্তু বাজারে বিক্রি করে। এরপরে সাম্বার মশলা, তারপরে বিভিন্ন রেডি টু কুক এরকম যে জিনিসগুলো থাকে, যেমন গোলাপ জামুন, ধোসার ব্যাটার, বিভিন্ন রকম যে জিনিসগুলো থাকে, জাস্ট খুলেই খালি একটু গরম করে নিলে খাওয়া যাবে। রেডি টু কুক বা রেডি টু ইট যে খাবারগুলো, সেগুলোর প্যাকেজ কিন্তু বিক্রি করে এরা। তার মানে দাঁড়াচ্ছে যে এরা রেডি মিক্সেস, ইনস্ট্যান্ট ফুডস এবং স্পাইসেস এবং মশলা অ্যান্ড স্পাইস ব্লেন্ডস, আর হচ্ছে রিজনাল যে রেডি টু কুক ব্লেন্ডস, এগুলো কিন্তু এরা বিক্রি করে। এবার এই যে কোম্পানিটি রয়েছে, এই কোম্পানিটি মেনলি কিন্তু ভারতবর্ষের বেঙ্গালুরুতে এদের হেড অফিস রয়েছে, এবং সেখানেই কিন্তু এরা ভালোভাবে ছড়িয়েছে এবং ভালো রকমের মার্কেট শেয়ার কিন্তু আছে। বিশেষ করে এরা রেভিনিউ যেটা আর্ন করে সেটা স্পাইসেস থেকে আর্ন করে 66.6%-এর মতো, এবং বাদবাকি যে আদার প্রোডাক্টগুলো আছে সেখান থেকে করে কিন্তু 33.4%-এর মতো। এরা এক্সপোর্ট করে 18% প্রোডাক্ট, এবং ইন্ডিয়াতে বিজনেস করে কিন্তু 82%-এর মতো প্রোডাক্ট নিয়ে, অর্থাৎ এক্সপোর্ট কিন্তু ভালো এদের আছে। 42টি কান্ট্রিসে এদের প্রেজেন্স রয়েছে, এক্সপোর্ট হয়। এদের প্রায় 400টির মতো কিন্তু প্রোডাক্ট রয়েছে। এবার এই যে কোম্পানিটি আইপিও আনতে যাচ্ছে, আমরা ডিটেলসে কিন্তু এই কোম্পানিটা কি করে আমরা আলোচনা করলাম। এরপরে আমরা কোম্পানির একটু ভেতরে যে ব্যাপারগুলো আছে, যেমন ফিনান্সিয়াল কি রয়েছে, ফান্ডামেন্টালস কি রয়েছে, এবং আমরা এক্সিস্টিং জিএমপিও জানবো, তাহলে লিস্টিং গেন কতটা কি হতে পারে সেটা সম্পর্কে একটা ধারণা পাবো, এবং তার সাথে টেন্টেটিভ টাইমলাইনগুলো কি আছে সেটাও জেনে নেবো। আইপিও কি ডিটেলস রয়েছে, রিজার্ভেশন কোটা কি রয়েছে, ডিটেলস আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। পারলে পরে আমি কম্পেয়ার করে এবং অ্যাপ্লিকেশন করবো কিনা সর্বশেষে আমরা একটা জায়গায় আসার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটু দেখে নিই আইপিও টেন্টেটিভ টাইম লাইনগুলো। আমি আগেই বলেছি 29 থেকে 31 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন পর্ব চলবে। অ্যালটমেন্ট হচ্ছে 3rd নভেম্বর 2025। যদি না পান তাহলে রিফান্ড ইনিশিয়েশনটা কিন্তু হবে 4th নভেম্বর, এবং ডিম্যাট ট্রান্সফারই হবে 4th নভেম্বর। লিস্টিং হচ্ছে কিন্তু 6th নভেম্বর সকাল 10টার সময়। এবং আইপিও ডিটেলসে কি রয়েছে, এর ইস্যু প্রাইস রয়েছে 695 থেকে 730। আমরা যদি অ্যাপ্লিকেশন করি কাট অফ প্রাইসই করবো 730 টাকায়। এবার লট সাইজ রয়েছে 20টার মতো শেয়ার এক লটে থাকবে। ইস্যু সাইজ হচ্ছে 1667.53 কোটির মতো। টোটালটাই কিন্তু অফার ফর সেল। এবার এই মার্কেট ক্যাপ এর থাকবে হলো 10,000 কোটির মতো অ্যাপ্রক্সিমেটলি হয়ে যাবে যখন এটা লিস্টিং হবে। এটা লিস্টিং হচ্ছে বিএসসি এবং এনএসসি দুটোতেই। এমপ্লয়ি যারা আছে তাদের জন্য ডিসকাউন্ট কিন্তু রয়েছে পার শেয়ার প্রতি 69 টাকা। রেজিস্ট্রার হচ্ছে কেফিন টেকনোলজি, আপনারা এটা জানেন, নামি দামি কোম্পানি কেফিন টেকনোলজি। এবার আইপিও শেয়ার রিজার্ভেশনটা রয়েছে, কিউআইবি কোটা রয়েছে 50%, এনআইআই যে কোটাটি রয়েছে সেখানে আছে 15%, এবং রিটেল কোটায় রয়েছে কিন্তু 35%, আর এমপ্লয়ি কোটা তো অবশ্যই আছে অল্প কিছু। এবার আমরা ফিনান্সিয়াল ইনফরমেশনটা একটু দেখে নিই। এখানে কোম্পানিটার এই ফিনান্সিয়াল ইনফরমেশন এখানে টেবিলে যদি ভালো করে লক্ষ্য করেন, আপনারা যদি প্রথমে অ্যাসেটের দিকে দেখবেন, অ্যাসেটে কিন্তু আপ অ্যান্ড ডাউন রয়েছে। দেখুন 2023-এর 3100 কোটি টাকার মতো যে অ্যাসেট রয়েছে, সেটা পরে ফিনান্সিয়ালি বেড়ে 3375 হলো, পরে কিন্তু আবার কমে 3171। তার মানে একটা অ্যাসেটের মধ্যে আপ ডাউন আমরা দেখতে পাচ্ছি। আর তারপরে যদি আমরা প্রফিট দেখতে যাই, প্রফিটেও গিয়ে দেখুন একটা আপ ডাউন কিন্তু রয়েছে। 2023-এর সাথে 2024 তুলনা করুন, তারপরে সেই 24-এর সাথে 2025-এর 31 মাস কম্পেয়ার করুন। দেখুন আগের থেকে একবার কমেছে 2024-এ, আবার কিন্তু, তার মানে এখানে একটা আপ অ্যান্ড ডাউন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে যে জুন 30, 2025 এখানে দেখানো হচ্ছে, এখানে কিন্তু মাত্র একটি কোয়ার্টারের হিসাব রয়েছে 2025-এর। 26-এর ফিনান্সিয়ালের মধ্যে একটি প্রথম কোয়ার্টারের হিসাবটা দেওয়া আছে। তবে এখানে যা আমি দেখতে পাচ্ছি তার মানে হচ্ছে হলো এখানে আপনার
প্রফিট বা প্রফিট মার্জিন যেটাই বলুন না কেন, সেখানে কিন্তু আপ অ্যান্ড ডাউন, এবং অ্যাসেটের মধ্যে একটা আপ অ্যান্ড ডাউন, বাদ বাকিগুলোতে কিন্তু ঠিকঠাকই কিন্তু একটা গ্রোথ কিন্তু ইয়ার আফটার ইয়ার দেখাতে পেরেছে কোম্পানি। এবং একটা বোরোইং আমরা দেখতে পাচ্ছি 2.33 crore, এটা খুবই নেগলিজিবল। মোটামুটি ফিনান্সিয়াল কন্ডিশন যা আছে কোম্পানিটা আমার দেখে ভালোই মনে হচ্ছে, সেরকম কোনো খারাপ কিছু নেই, ফিনান্সিয়াল ওকে রয়েছে। এরপর যে বিভিন্ন যে ইন্ডিকেটরগুলো যদি দেখি আমরা, ROC রয়েছে 32.7, এটা খুব সুন্দর। রিটার্ন অন RONW, রিটার্ন অন নেট ওয়ার্থ দেখুন হচ্ছে 13.8% মতো রয়েছে, প্যাট রয়েছে 10.7%, EPS সব এগুলো ঠিকঠাকই আছে, আপনারা একটু ডাটাগুলো দেখে নেবেন। ফিনান্সিয়ালি বলতে গেলে কোম্পানি সাউন্ড জায়গায় আছে, সেরকম কোনো সমস্যা কিন্তু নেই। আর এখানে যদি আমরা পিয়ার কম্পারিজনে যাই, পিয়ার কম্পারিজন যদি দুটি কোম্পানির সাথে শুধুমাত্র পি রেশিওর সাথে যদি করতে যাই, তাহলে এই অকলা ইন্ডিয়ার পি হচ্ছে হলো রেশিও রয়েছে 39.03, সেখানে টাটা কনজিউমারের পি রয়েছে কিন্তু 90.1, এবং বলে রাখি আমাদের যে ডাবর যে কোম্পানিটা আছে FMCG কোম্পানি, তারও কিন্তু পি কিন্তু 90, সেই জায়গা থেকে দেখা যাচ্ছে পি রেশিও অনুসারে ঠিকঠাক জায়গায় রয়েছে। কিন্তু যদি আমরা পিবি রেশিওটা দেখি তাহলে কিন্তু সেখানে দেখে মানে একটু ওভারভ্যালু মনে হচ্ছে। যাই হোক, তবে ভ্যালুয়েশন অনুসারে বলা চলে যে এই অন্যান্য যে লিডিং যে কোম্পানি ডাবর এবং টাটা কনজিউমার, তার থেকে ভ্যালুয়েশন অনুসারে ঠিকঠাক জায়গায় আছে। তবে আরেকটু ভ্যালুয়েশন বা প্রাইস কম রেখে যদি লিস্টিং হতো সেটা আরও ভালো হতো। এই সব বিষয়গুলো আমরা দেখে নিলাম, ফিনান্সিয়াল বিষয়, এবং আমরা দেখে নিলাম ফান্ডামেন্টাল কি কোম্পানিটা কি ধরনের কাজ করে, সেটা কিন্তু আমরা জেনে গেলাম। এবার এখানে আমরা একটু স্ট্রেংথ এবং উইকনেসগুলো জেনে নিই। স্ট্রেংথ কি হচ্ছে? পাওয়ারফুল রিজনাল ব্র্যান্ডস উইথ ন্যাশনাল এক্সপেনশন পোটেনশিয়াল। একটা লোকেশনে ভালো, সাউথ ইন্ডিয়ার দিকে একটু ভালো, এদের ব্যবসা ব্যাঙ্গালোর বেস বিজনেস যেহেতু করে, এটা একটা সুযোগ রয়েছে কিন্তু অন্য স্টেটে ছড়িয়ে পড়ার। হাই ব্র্যান্ড বা স্ট্রং সাপ্লাই চেইন রয়েছে, distribution across 28 states, high brand recall in convenience food and spices segment, solid parent backing from অর্কা আশা, যেটা নরওয়ে থেকে কিন্তু পুরো সাপোর্ট পায়। এক্সপোর্ট নেটওয়ার্ক আমি তো বলেছি, 40 উপরে কান্ট্রিতে কিন্তু এক্সপোর্ট করে, এটা একটা ভালো জায়গায় আছে। এবার রিস্ক কি রয়েছে? বড় বড় কয়েকটি কোম্পানি আছে, ITC, টাটা কনজিউমার, হিন্দুস্তান ইউনিলিভার, MDH, এদের সাথে কিন্তু একে ফাইট করতে হবে। এগুলোর মধ্যেই কিন্তু উইকনেস আছে। এবং হেভি রিলায়েন্স অন সাউথ ইন্ডিয়ান ডিমান্ড, মানে সাউথ ইন্ডিয়াতে বেশি ডিমান্ড রয়েছে, অন্যান্য যে দেশের যে অন্য প্রান্তগুলো সেখানে কিন্তু একটা ডিমান্ড কম আছে এই প্রোডাক্টগুলোর, এই রাজার যে ধরনের প্রোডাক্ট তৈরি করে। এবার র ম্যাটেরিয়ালের ভোলাটিলিটি, মানে স্পাইসেস, গ্রেনস, এডিবল অয়েলস, এই যে জিনিসগুলো আছে প্রত্যেকটাই কিন্তু কৃষিকাজের উপর, বিভিন্ন ধরনের ন্যাচারাল ক্যালামিটিস হলে পরে তখন কিন্তু এদের সাপ্লাই চেনে এফেক্ট হয়, তখন কিন্তু এদের সমস্যা হয়ে যায়, প্রাইস বা এদের যে কস্ট প্রোডাক্টের প্রোডাকশনে সেটাতে হয়তো অনেক সময় বেশি দেখা যায়। এবং আইপি ভ্যালুয়েশন কুড বি ডিমান্ডিং ভার্সেস পিয়ার্স। ভ্যালুয়েশন যেটা নিয়ে আমরা চিন্তা করছিলাম সেটা আমি একটু আগে দেখালাম, ভ্যালুয়েশন মোটামুটি ঠিকঠাক আছে, সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাপ্লিকেশন যদি করেন সেখানে ভ্যালুয়েশনের দিক থেকে যে সমস্যাটা আমরা দেখি সেটা সেরকম আমার মনে হচ্ছে না। এবার সর্বোপরি লাস্টে যদি আমরা আসি যে আমরা কি অ্যাপ্লিকেশন কি করবো কি করবো না। এবার অ্যাপ্লিকেশন করতে গেলে আমরা অনেক সময় করি লিস্টিং গেনের জন্য, অনেক সময় লং টার্ম হোল্ডিং এর জন্য করি। বর্তমান মার্কেটের যেহেতু এই কোম্পানির নতুন একটা কোম্পানি এবং এখানে হাই কম্পিটিশন ফেস করবে, সুতরাং আমরা লং টার্মের জন্য আমি তো ভাবছি না। এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেন বা শর্ট টার্ম যে প্রফিট লিস্টিং গেন যেটা, সেটার জন্য অ্যাপ্লিকেশন করা যেতে পারে। আমি অ্যাপ্লিকেশন করব। তবে অ্যাপ্লিকেশন করার আগে যে জিনিসগুলো আমরা লক্ষ্য করি সেগুলো হচ্ছে, প্রথম আমরা দেখি যে কোম্পানির ভ্যালুয়েশন অনুসারে ঠিকঠাক মনে হলো, এবং কোম্পানির জিএমপি যদিও এটা অথেন্টিক না, তবু যদি 20 মতো জিএমপি থাকে তখন অ্যাপ্লিকেশন কিন্তু করা যায়। 20% যদি জিএমপি থাকে তখন আমরা অনেক সময় অ্যাপ্লিকেশনের দিকে আগাই। 20% নিচে হলে একটু রিস্ক সবসময় থাকে লিস্টিং গেন পাওয়ার দিক থেকে। এবং কোম্পানির যে অ্যাঙ্কার লিস্ট সেটাও আমরা যেদিন অ্যাপ্লিকেশন পর্ব চালু হবে আগের দিন পেয়ে যাবো, যদি সেখানে দেখি যে সেরকম ধরনের অ্যাঙ্কার লিস্টে বড় বড় নাম থাকে এবং ভালো ভালো কোম্পানি সেখানে ইনভেস্টেড থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা মনে কিন্তু সাহস পাওয়া যায় যে অ্যাপ্লিকেশন করবো কি করবো না। এই 2-3টে জিনিস আমাদের কিন্তু দেখতে হয়, এবং কোম্পানির সেরকম ডেট আছে কিনা, এবং কোম্পানি কি করবে টাকাটা নিয়ে। এখানে টোটালটাই আমরা যেটা দেখলাম যে এখানে টোটালটাই অফার ফর সেল। তো যাই হোক, আপনারা ভালো করে একটু নিজেদের মতো করে স্টাডি করবেন। আমার তরফ থেকে কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। আপনাদের সামনে কোন কোন বিষয়গুলো দেখতে হয়, কি এবং ডিটেলস আছে, সেগুলো কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। সেখান থেকে আপনারা নিজেদের ডিসিশন নেওয়ার জন্য যদি বিন্দুমাত্র সাহায্য পেয়ে থাকেন, তাহলে ভিডিওটিকে একটু লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং নিজেদের মধ্যে ভিডিওটি শেয়ার করলে পরে আমার একটু হলেও উৎসাহ আসে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।